ফাতেমা জেল থেকে মুক্তি পাবার পর কয়েকটা দিন সুন্দরভাবে অতিবাহিত হয়েছে। ফাতেমার জীবনে এই দিনে অনেক পরিবর্তন এসেছে, সে এখন অনেক শান্তিতে দিন যাপন করছে, জীবন যেন অনেক ঝামেলামুক্ত মনে হচ্ছে। ফাতেমা এখন অনলাইনে শাড়ির বিজনেস শুরু করেছে। এই জেলে যাওয়ার কারণে তার একটা সাপে বড়ই হয়েছে। অনেকেই তাকে চিনেছে এবং তার সংগ্রামের গল্পটা জেনেছে। তাই কাস্টমারের অভাব হয় না। ফাহিম, মোহনাও এখন তাকে সবসময় সাপোর্ট করে। তার এই ক্লায়েন্ট একজন বড় বিজনেসম্যান। ফাতেমার কালেকশনে থাকা শাড়িগুলো তার অনেক পছন্দ হয়েছে। তাই তো তিনি ফাতেমাকে আরও কিছু শাড়ির অর্ডার দেন। ফাতেমা খুব খুশি হয়ে যায়। ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে সে ফারিয়াকে আনতে তার স্কুলের সামনে যায়। স্কুল ছুটির কিছু সময় পর ফারিয়া বের হয়ে আসে। ফাতেমাকে ফারিয়ার কাছে যায়। ফারিয়া এসে ফাতেমাকে জড়িয়ে ধরে। ফাতেমাকে বলে আজ স্কুলে কি হয়েছে। ফাতেমা বেশ আগ্রহ নিয়ে শুনল। ফারিয়াকে নিয়ে ফেরার সময় ফাতেমা হঠাৎ খেয়াল করে স্কুলেরই একটা বাচ্চা মাঝ রাস্তায় চলে গেছে। অন্যদিক থেকে একটা গাড়ি ছুটে আসছে। ফাতেমা ছুটে গিয়ে বাচ্চাটিকে বাঁচিয়ে নেয়। এদিকে নাজমা খাতুন, নুহাশ খন্দকারের মা, নিহার স্কুলের সামনে চলে এসে হতবাক হয়ে দাঁড়িয়ে যান। কারণ নিহার স্কুল তো অনেক আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু তার এখানে আসতে আজ বড্ড দেরি হয়ে গেছে। ওষুধের চোটে তিনি ঘুমিয়েছিলেন। মাঝরাস্তায় জটলা দেখে তিনি ছুটে যান। তখনই শুনতে পান কিছু লোক বলাবলি করছে, আজ এই মেয়েটা না থাকলে বাচ্চাটার কি হয়ে যেত। ভিড় ঠেলে ভেতরে ঢুকে নিহাকে দেখে তিনি আঁতকে ওঠেন। নিহার নাম ধরে ডাকতেই নিহা তার দিকে ছুটে যায়। ফাতেমা উঠে দাঁড়িয়ে নাজমা খাতুনুর উদ্দেশ্যে বলেন, আপনি কি এই বাচ্চাটার কেউ হন? ও তো রাস্তার মাঝখানে চলে গেছিল, ভাগ্যিস আমি ঠিক সময় দেখে নিয়েছিলাম। এতটা কেয়ারলেস কেন আপনারা? নাজমা খাতুন বলেন, তোমাকে অনেক ধন্যবাদ মা, আমার নাতনিকে বাঁচানোর জন্য। আপনি ওর ঠিকভাবে খেয়াল রাখবেন। মনে হয় খুব ভয় পেয়ে গেছে। নাজমা খাতুন মাথা নাড়ান। ফাতেমা তখন ফারিয়ার হাত ধরে সেখান থেকে চলে আসে। আসার পূর্বে নিহার উদ্দেশ্যে বলে, এভাবে রাস্তায় দৌড়াদৌড়ি করো না, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটে যেতে পারে। নিহা বুঝদার বাচ্চার মতো মাথা নাড়ায়। নাজমা খাতুন ফাতেমার যাওয়ার দিকে তাকিয়ে বলেন, মেয়েটা কত ভালো, আজকাল তো এমন ভালো মানুষ পাওয়া কঠিন। 47 নুহাশ খন্দকার থানায় ছিল। পুরাতন একটা কেস হিস্ট্রি চেক করছিল। এমন সময় হঠাৎ থানায় হট্টগোলের শব্দে নুহাশের ধ্যানচ্যুত হয়। কি হয়েছে দেখার জন্য বেরোতেই দেখে থানার বাইরে দাঁড়িয়ে দুজন মধ্যবয়সী মানুষ জটলা পাকাচ্ছেন। নুহাশ খন্দকার এগিয়ে গিয়ে তাদের উদ্দেশ্যে বলে, কি হয়েছেটা কি? তাদের দুজনের মধ্যে থেকে একজন বলে ওঠে, স্যার, আমাদের মেয়েকে বাঁচান স্যার। নুহাশ খন্দকার বুঝতে পারে কোন বড় বিপদ হয়েছে। তাই সে তাদের দুজনের উদ্দেশ্যে আবারও বলে, আপনারা শান্ত হন, ভেতরে এসে বলুন কি হয়েছে। সবটা না জানলে তো আমরা কিছু করতে পারবো না, তাই না? দ্বিতীয় লোকটি বলে, আমাদের সর্বনাশ হয়ে গেছে স্যার। আমরা দুজনই প্রতিবেশী। আমাদের দুজনের মেয়ে সমবয়সী এবং দুজনেই অনেক ভালো বন্ধু। গতকাল তারা কোচিং করতে যাওয়ার পর আর ফিরে আসেনি। আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু ওদের কোন খোঁজ পাইনি। আপনাদের মেয়ের কোন প্রেমিক টেমিক আছে কিনা খোঁজ নিয়েছেন? আমাদের মেয়েরা একদম এমন নয় সাহেব। ওরা অনেক ধার্মিক, সব সময় পর্দায় চলাফেরা করে, নামাজ পড়ে। ওরা এমন কিছু করতে পারে না। নুহাশ ভাবনায় পড়ে যায়। মাথা চুলকে বলে, আপনারা থানায় জিডি করে যান। আমরা ব্যাপারটা দেখছি। দয়া করে আমাদের মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন স্যার। আমরা চেষ্টা করব, বলেই নুহাশ থানার ভেতরে প্রবেশ করে। গভীর ধ্যানে কিছু চিন্তা করতে থাকে। এমন সময় তার সহকর্মী আতাউল হক বলে ওঠে, স্যার, ওনারা যাই বলুক, আমার তো মনে হয় ওনাদের মেয়েরা ভেগেই গেছেন। আজকালরা মেয়েরা উপরে যতই ধার্মিকতা দেখাক ভেতরে ভেতরে ঠিকই। আতাউল, কারো সম্পর্কে না জেনে এমন কথা বলা উচিত নয়। আর তুমি ভুলে যাচ্ছ কেন এটাই প্রথম নয়, গত 3-4 বছরে এলাকা থেকে এমন অনেক মেয়েই গায়েব হয়েছে। অথচ আমরা এখনো এর কোন কুল কিনারা করতে পারিনি। আমার মনে হয়, এখানে কোন চক্র জড়িত আছে। কি বলছেনটা কি স্যার? নুহাশের মুখভঙ্গি আরো কঠোর হয়। সে নিজের হাত মুষ্টিবদ্ধ করে নেয়। অতীতের কিছু কালো স্মৃতি মনে পড়ে যায় অর্পার সেই বুকফাটা আর্তনাদ। আমি মেয়েগুলোকে বাঁচাবই নুহাশ, নিজের জীবনের বিনিময়ে হলেও বাঁচাব। 48 ডিউটি শেষে বাড়ি ফেরার পর নুহাশ দেখতে পায় নাজমা খাতুন ভাত নিয়ে তার অপেক্ষাতেই ডাইনিং টেবিলে বসে আছে। নুহাশ তার মার পাশে এসে বলে, এত রাত অবধি জেগে থাকার কোন দরকারই ছিল না তোমার আম্মু। তোমার বয়স হয়েছে, নিজের শরীরের কথাও একটু ভাবো। নাজমা খাতুন হালকা হেসে বলেন,
মায়ের মন, তুই বুঝবি না। সন্তানের চিন্তায় ঘুম আসে না। তুই এত রাত করে বাড়িতে ফিরিস। কিছু খাস কিনা সেটাও আমি জানি না। উদ্ধৃতি চিহ্ন। নুহাস খাওয়া শুরু করে। নাজমা খাতুন বলতে থাকেন, আগে যখন অর্পা ছিল তখন আমায় এত চিন্তা করতে হয়নি। ও যত্ন করে তোকে খাওয়াতো, কিন্তু এখন। নুহাস খাওয়া তাকিয়ে নিজের মায়ের পানে চায়। নাজমা খাতুন জিভকে তারা চিহ্নটে বলে, আমি বোধহয় তোকে কষ্ট দিয়ে ফেললাম। কিন্তু কি করব বল, ভুলতে চেয়েও তো পারি না। তোকে এভাবে দেখতে যে আমার একদম ভালো লাগে না নুহাস। অর্পার মৃত্যুর পর প্রায় 2 বছর হতে চলল। তুই বুকে কষ্ট চেপে রয়ে গেছিস। নিজের কথা না ভাব, নিহার কথাটা একটু ভাব। মেয়েটাকে তো অনাথ আশ্রম থেকে এজন্যই নিয়ে এসেছিলি যেন ওকে মা বাবার ভালোবাসা দিয়ে বড় করতে পারিস। কিন্তু মেয়েটা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করছিস। আমি আর কতদিন আছি বল? তাছাড়া আজকে যা হতে যাচ্ছিল। কি হতে যাচ্ছিল আজ? উদ্বিগ্ন গলায় প্রশ্ন করে নুহাস খন্দকার। নাজমা খাতুন নুহাসকে সবকিছু খুলে বলে। সব শুনে নুহাস অবাক। ভয় পেয়ে বলে, নিহার কিছু হয়নি তো? না, ওর কিছু হয়নি। ভাগ্যিস মেয়েটা সঠিক সময় এসে বাঁচিয়ে নিয়েছিল। নুহাস হাফ ছেড়ে বাঁচে। নাজমা খাতুন আবারও বলেন, নিজের জীবনটা নিয়ে এবার ভাব নুহাস। সারা জীবন এভাবে একা থাকা সম্ভব নয়। জীবনে চলতে গেলে কারো সঙ্গের প্রয়োজন। ভরসার হাতের প্রয়োজন। নুহাস খাওয়া শেষ করে উঠে বলে, আমি একা থাকতে শিখে গেছি আম্মু। আর যারা একা থাকতে শিখে যায় তাদের আর কারো সঙ্গের প্রয়োজন পড়ে না। তারা একা একাই সবকিছু মানিয়ে নিতে পারে। বলেই সে নিজের রুমে চলে যায়। নাজমা খাতুন দীর্ঘ শ্বাস ফেলে বলে, তুই মুখে যতই বলিস, বাস্তবতা আলাদা রে নুহাস। আমি মা হিসেবে তোকে সুখী দেখতে চাই। আর তোর সুখের জন্য যা যা করা প্রয়োজন আমি তাই করব। বেঁচে থাকতেই তোর একটা গতি আমায় করতেই হবে। না হলে যে আমি মরে গিয়েও শান্তি পাব না। ফাতেমা আজ বাড়িতে ফিরতেই শুনতে পায় তার ভাই ভাবির গোপন কথা। তাদের কথা কানে আসতেই ফাতেমা হতবাক হয়ে যায়। তারা দুজন ফাতেমার বিয়ে নিয়ে কথা বলছিল। মোহনাই মূলত এই প্রসঙ্গ তুলেছিল। সে ফাহিমের উদ্দেশ্যে বলছিল, তুমি ফাতেমার কথাটা একটু ভেবে দেখো। ওর জীবনের তো এখনো অনেক গতিপথ বাকি। একবার না হয় একটা ভুল মানুষকে ভালোবেসে জীবনের সবথেকে বড় ভুল কাজটা করেছে। কিন্তু সেই ভুল শুধরে নেওয়ার সম্ভাবনাও তো এখনো শেষ হয়ে যায়নি, তাই না? ফাহিম উত্তরে শান্তস্বরেই বলল, তাহলে তুমি কি চাও? কি করা উচিত এখন আমার? তুমি ফাতেমার জীবনটা আবার গুছিয়ে দেওয়ার চেষ্টা করো, ওর জন্য একটা ভালো ছেলে। মোহনা নিজের বলা কথা সম্পূর্ণ করার পূর্বেই ফাতেমা চলে আসে তাদের কথার মাঝে। এসেই নম্র কণ্ঠে বলে, দুঃখিত তোমাদের কথার মাঝে এভাবে ঢুকে পড়ার জন্য, কিন্তু আমার কিছু কথা বলার আছে তোমাদেরকে। আমি জানি, তোমার আমার খারাপ চাও না, ভালোই চাও, কিন্তু আমার ভালো চাইতে গিয়ে তোমরা যা করতে চাইছো আমি এখন সেটার জন্য প্রস্তুত নই। ফাতেমার এহেন কথা শুনে মোহনা বলে, কেন প্রস্তুত নও তুমি ফাতেমা? তোমার জীবনে তো এখনো অনেক কিছু বাকি আছে। এত জলদি কেন হার মানতে চাইছো? আমার জীবনের এখন একমাত্র উদ্দেশ্য, আমার মেয়ে, আমার ফারিয়াকে ভালো করে মানুষ করা। এছাড়া আমি আর কিছু চাই না। আর তাছাড়া একে তো আমি ডিভোর্সি, তার উপর একটা 5 বছরের বাচ্চা আছে। কে বিয়ে করবে আমায়? আর আমি যদি বিয়ে করেও নেই তাহলে আমার ফারিয়ার ভবিষ্যৎ কি হবে? কেউ কি অন্যের সন্তানকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিতে পারে? যেখানে ওর বাবার থেকেই পর্যাপ্ত ভালোবাসা পায়নি সেখানে অন্য কারো থেকে ভালোবাসা আশা করা ঠিক নয়। আমি এমন কিছু আশা করছিও না। জাস্ট আমার কিছু ভালো লাগছে না। তোমরা প্লিজ আর এই বিষয় নিয়ে কথা বলো না। মোহনা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই ফাহিম তাকে থামিয়ে দিয়ে বলে, এই ব্যাপারে আর কথা না এগোনোই ভালো, কারণ ফাতেমা এ নিয়ে কথা বলতে ইচ্ছুক নয়। মোহনা দমে যায়। আর এগোয় না কথা। ফাতেমাও নিজের রুমে চলে যায়। বিয়ের কথা শুনে তার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এখন সে তার বাকিটা জীবন নিজের মেয়েকে নিয়েই কাটাতে ইচ্ছুক। অন্য কিছু নিয়ে ভাবনা একদম নেই তার। ফাতেমা নিজের রুমে এসে ঘুমন্ত ফারিয়ার দিকে তাকিয়ে বলে, এখন তুই আমার সব। তোকে ছাড়া আর অন্য কোন কিছুকে আমি গুরুত্ব দিব না। আমার কাছে তুই ছাড়া আর কোন কিছুই গুরুত্বপূর্ণ নয়। তোকে বুকে জড়িয়েই বাকিটা জীবন কাটিয়ে দিব। 49। ফাতেমা নতুন একটা শাড়ির বুটিক হাউজ খুলেছে। এজন্য তার বড় ভাই ফাহিম ও বান্ধবী শ্রেয়ার অবদান অনস্বীকার্য। তাদের সহায়তায় ফাতেমা সবকিছুর জোগাড় করেছে। বর্তমানে সে নিজের বুটিকে এসেই বসে আছে। প্রথম প্রথম হলেও তার ক্রেতার অভাব নেই। অনলাইনের সুবাদে যাদের সাথে সে পরিচিত হয়েছিল তারা সবাই এখন ফাতেমার রেগুলার কাস্টমার হয়ে গেছে, তাই ফাতেমার দিনকাল ভালোই যাচ্ছে।
এর পাশাপাশি সে পড়াশোনাও চালিয়ে যাচ্ছে এবং নিজের মেয়েকে যথেষ্ট সময়ও দিচ্ছে। এর বাইরে আর কি চাই জীবনে? নেহা মির্জা ফাতেমার বুটিক হাউজের বাইরে দাঁড়িয়ে আছে। বাইরে বেশ বড় বড় অক্ষরে লেখা, ফারিয়া বুটিক হাউজ। নেহা মির্জা বার কয়েক সেটা পড়ল। এমন সময় তার ফোনে কেউ কল দিল। ফোনটা রিসিভ করতেই বিপরীত দিক থেকে কেউ বলে উঠল, তুমি কি ওখানে পৌঁছে গেছো? হ্যাঁ, আমি বুটিকের বাইরেই দাঁড়িয়ে আছি। যা যা বলেছি তাই করবা। কোন ভুল যেন না হয়। ফাতেমার বিশ্বাস তোমাকে জয় করতেই হবে। নেহা মির্জা আচ্ছা বলে কলটাকে তারা চিহ্নটে দেয়। অতঃপর এগিয়ে যায় বুটিকের ভেতর। ফাতেমার একদম কাছে গিয়ে বলে, হ্যালো। ফাতেমা ভদ্রতার সহিত হেসে বলে, জি, বলুন কি প্রয়োজন? আপনিই ফাতেমা খাতুন তাই না? জি, আমি ফাতেমা খাতুন। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে না চেনাটাই স্বাভাবিক। তবে আমার নাম বললে ঠিকই চিনবেন। আমার নাম নেহা মির্জা। হঠাৎ করেই ফাতেমার মুখের হাসি মিলিয়ে গেল। সে শক্ত কণ্ঠে বলল, নয়না মির্জার বড় বোন নেহা মির্জা? আপনি কি করতে এসেছেন এখানে? বড় বোন নয়, সৎ বোন। ফাতেমা একটু শান্ত হয়। নেহা মির্জা বলতে থাকে, নয়না যতটা না অন্যায় তোমার সাথে করেছে তার থেকে দ্বিগুণ বেশি অন্যায় ও আমার এবং আমার মায়ের সাথে করেছে। আমাদের জীবনটা একেবারে নরক করতে দিয়েছে। ওর জন্য আমি কখনো শান্তি পাইনি, কখনো না। ফাতেমা নেহা মির্জার ব্যাপারে এত কিছু জানত না। শুধু জানত সে নয়নার সৎ বোন। ছোট থেকেই হোস্টেলে রাখা হয়েছিল নেহাকে। আর একটু বড় হবার পর সে চলে যায় লন্ডনে। তাই ছোটবেলা থেকে নয়নার সাথে বন্ধুত্ব থাকার পর তার বড় বোনকে সেভাবে জানার সুযোগ হয়নি। নেহা মির্জা ফাতেমার সাথে খাতির জমানোর চেষ্টা করে। ফাতেমাও তার সাথে কিছুটা কথা বলে। এরপর নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। তখন নেহা মির্জা বলেন, আমি তাহলে এখন যাই, আবার কিন্তু আসব। ফাতেমা মৃদু হেসে বলে, আচ্ছা। 50। বিকেলবেলায় বুটিক থেকে বেরোলো ফাতেমা। তবে সে আজ বেশ বিপদেই পড়ে গেল। আজ শ্রমিক সংগঠনের ধর্মঘটের কারণে রাস্তায় কোন রিকশা বা সিএনজি নেই। শুধু কিছু প্রাইভেট কার আর মোটরসাইকেল দেখা যাচ্ছে। ফাতেমা বেশ অসহায় বোধ করল। এখান থেকে তার বাসা প্রায় অনেকখানি দূরত্বের পথ। হেঁটে যেতে ঘণ্টাখানেক সময় লাগবে। তাই এখন কিভাবে যাবে সেটা বুঝতে পারল না সে। এমন সময় তার সামনে এসে বাইক নিয়ে থামল কেউ। ফাতেমার লোকটাকে ঠিক চেনা চেনা লাগল। লোকটা হেলমেট খুলতেই সম্পূর্ণরূপে চিনতে পারল। ইনি তো ইন্সপেক্টর নুহাশ খন্দকার। নুহাশ ফাতেমার দিকে তাকিয়ে বলল, আপনি এখানে? জি। কেন, কোন সমস্যা? আজ তো এখানে শ্রমিক ধর্মঘট চলছে। জায়গাটা সেভ না। অ্যাকচুয়ালি এখানে আমার শাড়ির বুটিক। আমি সকালে যখন এসেছিলাম তখন এত ঝামেলা ছিল না। ওহ, বুঝতে পেরেছি। কিন্তু আপনি এখন এখানে তো কোন যানবাহন পাবেন না। আর এখান থেকে আপনার বাসাও বেশ খানিকটা দূরে। আপনি চাইলে আমি আপনাকে পৌঁছে দিতে পারি। ফাতেমা কিছুটা ইতস্তত বোধ করল। তবে তার কাছে এখন এটা ছাড়া আর কোন উপায় নেই। তাই আর বেশি কথা না বাড়িয়ে রাজি হয়ে গেল। নুহাশ খন্দকার তাকে বাইকে বসতে বলল। ফাতেমা বেশ দূরত্ব রেখেই বসল। অতঃপর নুহাশ খন্দকার বাইক চালাতে শুরু করল। তিনি বেশ আস্তেই চালাচ্ছিলেন যাতে ফাতেমার কোন অসুবিধা না হয়। নুহাশ আজ পুলিশ ইউনিফর্মে নয়, সিভিল ড্রেস পরেছে। ফাতেমার ব্যাপারটা একটু অবাক লাগল। একজন অন ডিউটি পুলিশ অফিসার সাধারণত সিভিল ড্রেস পরে না। তাই সে আর কৌতূহল ধরে রাখতে না পেরে নুহাশ খন্দকারকে এই বিষয়ক প্রশ্ন করল। নুহাশ হেসে বলল, অপরাধী ধরতে গিয়ে অনেক সময় আমাদের অনেক গোপন মিশনে থাকতে হয়, গোপন পরিচয়। ফাতেমা আর কথা বাড়ালো না। বাকি পথটা তাদের নিভৃতেই কে তারা চিহ্নটে গেল। ফাতেমাদের বাড়ির সামনে এসে বাইক থামিয়ে নুহাশ বলল, এসে গেছি। ফাতেমা নুহাশকে ভেতরে আসতে বললে সে আপত্তি জানায়। ফাতেমাও জোর করে না। এমন সময় নুহাশ খন্দকারের ফোনে কল আসে। ফোন রিসিভ করতেই সে উদ্বিগ্ন গলায় বলে, কি বলছো তুমি? নয়না মির্জা জেল থেকে পালিয়ে গেছে। ফাতেমার কানে কথাটা আসতেই বরফের মতো জমে গেল সে। ফাতেমা বাড়িতে এসে ভীষণ চিন্তার মধ্যে পড়ে গেল। নয়না যখন একবার জেল থেকে ছাড়া পেয়েছে তখন সে এখন যেকোনো মূল্যেই তার এবং তার পরিবারের মানুষদের কোন না কোন ক্ষতি করার চেষ্টা করবে। ফাতেমার নিজেকে নিয়ে তেমন কোন চিন্তাই নেই। কারণ এমনিতেও সে নিজের জীবনের মায়া করে না। কিন্তু আসল কাহিনী অন্য। সে ভয় পাচ্ছে তার মেয়ের না কোন ক্ষতি করে দেয় নয়না। ফাতেমা এটা কিছুতেই মেনে নিতে পারবে না। যদিও বা নুহাশ খন্দকার বলেছে তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে, তবুও ফাতেমা কোন ভরসা পাচ্ছে না। ফাতেমা নয়নাকে খুব ভালোভাবেই চেনে। তার ভয় নয়না তার বা তার মেয়ের কোন ক্ষতি করার জন্য বদ্ধপরিকর।
নয়না মোনাজাতে বসে আল্লাহর কাছে নিজের মেয়ের নিরাপত্তার জন্য দোয়া করতে থাকে। অতঃপর ঘুমন্ত ফারিয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে বলে, আমি তোর কোন ক্ষতি হতে দেব না নয়না। নিজের বুকের সাথে আগলে রাখবো সব সময়। আমার যা হবার হোক, কিন্তু নয়নাকে আমি আমার মেয়ের গায়ে একটা হাতও তুলতে দেব না। ওর গায়ে আমি ফুলের টোকাও লাগতে দিব না। এর আগেও মাতৃশক্তির কাছে তোকে হেরে যেতে হয়েছে এবং আবারও তোকে হারতে হবেই। এবার এক মায়ের শক্তির কাছে তুই পরাজিত হবি। আমি আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করবই। পরদিন সকালে ফাতেমা ফারিয়াকে স্কুলে যেতে দেয় না। তার মনে ভয় ভীষণভাবে চেপে বসেছে। তার মনে হচ্ছে ফারিয়াকে দূরে পাঠালেই নয়না এর সদ্ব্যবহার করবে। মোহনা এসে ফাতেমাকে বলেছে, এভাবে কয়দিন চলা যাবে ফাতেমা? যতদিন না পর্যন্ত পুলিশ নয়নাকে গ্রেফতার করছে ততদিন আমি ওকে নিয়ে কোন ঝুঁকি নিতে পারবো না ভাবি। তুমি তো জানোই ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। ওকে হারালে আমি যে একদম শেষ হয়ে যাব। আমি বুঝছি পারছি ফাতেমা, তুমি চিন্তা করো না, দেখবা সবকিছু ঠিক হয়ে যাবে। নয়না খুব শীঘ্রই ধরা পড়বে। 51 নয়না নিজেকে সম্পূর্ণ নেকাবে আড়াল করে ঘুরে বেড়াচ্ছে শহরময়। বোরকার আড়ালে লুকিয়ে রেখেছে বন্দুকের মতো মারণঘাতী অস্ত্র। নয়না নিজের কাছে বদ্ধপ্রতিজ্ঞ, সে ফাতেমার বড় কোন সর্বনাশ করে তবেই দম নেবে। ফাতেমার জন্য তার পুরো জীবন তছনছ হয়ে গেছে, এবার সবকিছুর শেষ দেখে ছাড়বে নয়না। নয়না মনে মনে বলছে, তুই আমায় জেলে পাঠিয়েছিলি তাই না ফাতেমা? এবার আমি তোকে সোজা উপরে পাঠিয়ে দেব। যেভাবে তোর মা বাবাকে পাঠিয়েছিলাম ঠিক সেভাবে তোকেও উপরে পাঠানোর বন্দোবস্ত করব আমি। তোর এবার বিনাশ হবেই আমার হাতে। তোকে শেষ করে তোর রক্তে আমি গোসল করব। তারপর আমি শান্তি পাব। তোকে না মেরে আমি কিছুতেই শান্তি পাব না, কিছুতেই না। নয়না হঠাৎ নিজের চোখের সামনে ফাহিমকে দেখতে পেল। ফাহিম তার সামনেই একটা দোকান থেকে বাজার করছে। ফাহিমকে দেখে নয়না বলে উঠল, আরে, এটা ফাতেমার ভাই মা। হ্যাঁ, তাই তো, ফাতেমার ভাই ফাহিম। এর মাধ্যমেই আমি ফাতেমার কাছে পৌঁছাতে পারব। নয়না মনে মনে পরিকল্পনা সাজিয়ে নেয়। ফাহিম বাজার করে দোকান থেকে বের হতেই নয়না তার কাছে গিয়ে নিজের গলার স্বর বদলে বলে, ভাইজান, আমি গেরাম থাইকা ঢাকাত আসছি। এখানকার কোন ঠিকানা চিনি না। আমায় একটু এই ঠিকানায় পৌঁছে দেবেন? ফাহিম কাগজটা হাতে নিয়ে বলে, এই ঠিকানাটা তো এখান থেকে অনেক দূরে। আমারে একটু কোন ভ্যান, রিকশায় তুলে দিলেই আমি যাইতে পারুমু। ফাহিমের দয়া হলো, নিশ্চয়ই এই ভদ্র মহিলা কোন বড় বিপদের সম্মুখীন। এমন ভাবনা থেকেই ফাহিম সাহায্যের হাত বাড়াতে চাইল। আর নয়নার মুখে ফুটে উঠল শয়তানি হাসি। ফাহিম নয়নাকে নিয়ে যাচ্ছিল কোন ভ্যানে তুলে দিতে। মাঝরাস্তায় একটা গলি আছে। গলিটা একদম ফাঁকা। নয়নার মুখে ক্রূর হাসি ফুটে উঠল। সে নিজের পার্স থেকে একটা ইঞ্জেকশন বের করল। ফাহিমের অলক্ষ্যে সেটা পুশ করে দিল ফাহিমের গলায়। ফাহিম সামান্য আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। নয়নার মুখে অট্টহাসি ফুটে উঠল। সে দুজন লোককে ঠিক করে রেখেছিল। তারা এসে ফাহিমকে একটা গাড়িতে তুলে নেয়। নয়না বিশ্রী হেসে বলে, এবার তোকে আমার কাছে ধরা দিতেই হবে ফাতেমা। ধরা না দিয়ে যে তোর কাছে আর কোন উপায় নেই। 52 সময়ের বিবর্তনে এখন ঘড়ির কাঁটায় রাত 9টা। ফাহিম এখনো বাড়িতে ফেরেনি। ফোন করলে ফোনটাও রিসিভ করছে না। মোহনা চিন্তায় ঘরময় পায়চারি করছে। ফাতেমা সোফায় বসে আছে। মোহনা বলতে লাগলো, তোমার ভাইয়া তো কখনো এত দেরি করে না ফাতেমা। সন্ধ্যা 7টার মধ্যেই বাড়ি ফেরে আর এখন 9টা পেরিয়ে গেছে। আমার ভীষণ চিন্তা হচ্ছে ওর জন্য। এদিকে ওর ফোনটাও রিসিভ করছে না। ফাতেমার নিজেরও ভীষণ চিন্তা হচ্ছিল। তবুও সে ভাবিকে সান্ত্বনা দিতে বলল, তুমি চিন্তা করো না ভাবি। ভাইয়া হয়তো কোন জরুরি কাজে আটকে গেছে। এক্ষুনি এসে পড়বে। এর মধ্যে ফাতেমার ফোনে একটা কল আসে। ফাতেমা ফোনটা হাতে নিয়েই হেসে বলে, এই দেখো ভাইয়া কল দিয়েছে। বলেছিলাম না চিন্তা না করতে, হয়তো কোন কাজে আটকে গেছে। আমি কথা বলছি। বলেই ফাতেমা ফোনটা রিসিভ করে হ্যালো বলল। বিপরীত দিক থেকে নয়না বলে উঠল, যদি তুই তোর ভাইকে বাঁচাতে চাস তাহলে এক্ষুনি মির্জা কোম্পানির পুরাতন ফ্যাক্টরিতে চলে আয়। আর ভুলেও চালাকি করে পুলিশ আনতে যাবি না, না হলে তোর ভাইয়ের তারা চিহ্ন ফেলে দেব। ফাতেমা ভয়ে আঁতকে ওঠে। মোহনা বলে, কি বলল তোমার ভাই? ফাতেমা উঠে দাঁড়িয়ে বলল, ভাইয়া আমায় একটা জায়গায় ডাকলো। বলল কিছু জরুরি কাজ আছে। তুমি ফারিয়াকে একটু সামলাও, আমি আসছি। বলেই তড়িঘড়ি করে বেরিয়ে গেল ফাতেমা। যাওয়ার সময় ভুলে নিজের ফোনটাও ফেলে গেল। মোহনা বলে উঠল, তোমার ফোনটা তো নিয়ে যাও। কিন্তু ফাতেমা তাড়াহুড়োয় তার কথা শুনলই না। ফাতেমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে।
তাকে এখন যে কোনো মূল্যেই ফাহিমকে বাঁচাতে হবে। দুতি নয়নার কথা মতো মির্জা কোম্পানির পুরাতন ফ্যাক্টরিতে পৌঁছে গেল ফাতেমা। নয়না সেখানে ফাতেমার জন্যই অপেক্ষা করছিল। ফাতেমাকে দেখতেই এগিয়ে এসে বলল, আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। তোর জন্য অনেক সুন্দর সারপ্রাইজের ব্যবস্থা করেছি যে। ফাতেমা ক্ষেপে গিয়ে বলল, আমার ভাইয়া কোথায়? তোর ভাইয়া একদম ঠিক আছে। কিন্তু তুই মোটেই ঠিক থাকবি না। আজই হবে তোর শেষ দিন। তোর জন্য আমায় জেলে যেতে হয়েছে, আমার সাজানো সাম্রাজ্য শেষ হয়েছে। আজ তার সবকিছুর হিসাব নেব। নিজের হাতে তোকে তারা চিহ্ন করে তোর রক্তে গোসল করব। ফাতেমা বলে, আমার সাথে যা করার কর, কিন্তু আমার ভাইকে ছেড়ে দে নয়না। নয়না অট্টহাসি দিয়ে বলে, না না, কাউকে ছাড়ব না আমি। তোর মা বাবাকেই ছাড়িনি, নিজের হাতে তাদের গাড়ির নিচে পিষে তারা চিহ্ন রেছিলাম। আর আজ তোকে আর তোর ভাইকে শেষ করব। এরপর তোর ভাবি আর তোর মেয়েকেও শেষ করব। তোর বংশ ধ্বংস করব। ফাতেমা অবিশ্বাসের সুরে বলে, আমার মা বাবাকে তুই তারা চিহ্ন রেছিলি নয়না? এত নীচ তুই? হ্যাঁ হ্যাঁ, নীচ, আমি অনেক নীচ। বলেই ফাতেমার মাথায় বন্দুক তাক করল নয়না। পাগলের মতো হেসে বলল, কাউন্ট ডাউন শুরু কর, আজকেই তোর শেষ দিন ফাতেমা। শেষবারের মতো নিঃশ্বাস নিয়ে নে। ফাতেমা দুচোখ বন্ধ করল। তার চোখের সামনে ফারিয়ার প্রতিচ্ছবি ভেসে উঠল। সাথে নিজের মা বাবারও। তারা তো নয়নাকে নিজের মেয়ের মতো দেখত, অথচ নয়নাই কিনা তাদের। ফাতেমা আর ভাবতে পারল না। জোরে একটা গুলির শব্দ হলো। আর ফাতেমা লুটিয়ে পড়ল মাটিতে। ফাতেমাকে লক্ষ্য করে নয়না গুলি চালানোর আগেই কেউ পেছনে থেকে নয়নার হাতের কবজিতে গুলি করায় নয়না লুটিয়ে পড়ল মাটিতে। ফাতেমাও ভয় পেয়ে মাটিতে লুটিয়ে পড়ল। নেহা মির্জা এগিয়ে এসে ফাতেমাকে তুলে বলল, তুমি ভয় পেও না ফাতেমা, আমি এসেছি তোমাকে বাঁচানোর জন্য। ফাতেমা ভরসা ও কৃতজ্ঞতার চোখ নিয়ে তাকায় নেহা মির্জার দিকে। নেহা মির্জা ফাতেমাকে টেনে তোলে। সেই সাথে করে পুলিশ অফিসারদেরও নিয়ে এসেছে। তারা এখন নয়নাকে গ্রেফতার করতে চায়। নয়না তো এত সহজে হাল ছেড়ে দেবার পাত্রী নয়। তার সে সবার অলক্ষ্যে বন্দুক তুলে নিয়ে নেহা মির্জাকে গান পয়েন্ট করে। নুহাশ খন্দকার বলে ওঠে, আপনি ভুল করছেন মিসেস নয়না, ভালো চাইলে স্যারেন্ডার করে দিন। না হলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। নয়না বলে ওঠে, আমি কিছুতেই স্যারেন্ডার করব না, কিছুতেই না। আপনাদের যা করার আপনারা করে নিন। কিন্তু আমি ফাতেমার শেষ না দেখা পর্যন্ত থামব না। আর আপনারা যদি কোন অ্যাকশন নেন তাহলে আমি নেহা মির্জাকেও শেষ করে দিব। লিসেন, এমন করবেন না। নয়না যেন আজবদ্ধ উন্মাদ হয়ে উঠেছে। সে নেহা মির্জাকে গান পয়েন্ট করে পুলিশের নজর বাঁচিয়ে পালিয়ে আসে। কিন্তু ওই যে কথায় আছে, না পাপ বাপকেও ছাড়ে না, তাই হলো নয়নার সাথে। তার পায়ে গুলি লেগেছিল, তাই বেশি দূর পালাতে পারল না। একটু সামনে গিয়েই রাস্তায় পড়ে গেল। আর তার দুই পায়ের উপর দিয়ে একটা গাড়ি চলে গেল। নয়না ব্যথায় চেঁচিয়ে উঠল। তবে এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর একটা মুখোশ পরা লোক এসে নয়নার গায়ে কেরোসিন ঢালল। অতঃপর তার গায়ে আগুন জ্বালিয়ে দিল। নয়না যন্ত্রণায় ছটফট করতে লাগল। তার গা একদম জ্বলে যেতে লাগল। কিন্তু সে কিছু করতে পারছিল না। কিছুক্ষণ পর নুহাশ খন্দকার তার পুলিশ বাহিনী নিয়ে এসে এই ঘটনা দেখে আঁতকে ওঠে। তারা সবাই নিয়ে পানি এনে নয়নার গায়ে ঢালে। কিন্তু ততক্ষণে নয়নার দেহের অধিকাংশ অংশই পুড়ে যায়। আগুন নেভানোর পরেও নয়না যন্ত্রণায় ছটফট করছিল। নুহাশ খন্দকার কয়েকজন মহিলা পুলিশ সদস্যকে বলে, তোমরা এক্ষুনি ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো কুইক। তারা তাই করে। 53 ফাতেমা ও ফাহিম ফিরে এসেছে তাদেরও বাসায়। ফাতেমা নয়নার অবস্থার কথা ভেবে স্বস্তি পায়। সে যা পাপ করেছে তাতে সে এমন শাস্তিই ডিজার্ভ করত। ফাতেমা এখন আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে নয়নার যেন মৃত্যু না হয়, সে যেন বেঁচে থেকে এই যন্ত্রণা তিলে তিলে অনুভব করতে থাকে আজীবন। সে ফাতেমার সাথে আজীবন যেসব অন্যায় করেছে সবকিছুর জন্য যেন এভাবেই কষ্ট ভোগ করতে থাকে। ফারিয়া তো ফাতেমাকে বাসায় ফিরতে দেখেই তাকে গিয়ে জড়িয়ে ধরে। মোহনাও ইতিমধ্যে সব জেনে গেছে, তাই সে ফাহিমের কাছে এসে বলে, তুমি কি এখন ভালো আছো? ওই নয়না ডাইনি তোমার কোন ক্ষতি করেনি তো? ফাতেমা বলে ওঠে, ও আমাদের কোন ক্ষতিই করতে পারেনি, বরং ওর নিজেরই সবথেকে বড় ক্ষতি হয়ে গেছে। ওর এমন পরিণতি হয়েছে যা দেখে সবার অন্তরাত্মা কেঁপে উঠবে। এরপরই সব ঘটনা খুলে বলে মোহনাকে। সব শুনে মোহনা তাজ্জব বনে যায়। আর এই তাজ্জব ঘটনাই তালে অবাক করে। ফারিয়া ফাতেমাকে শক্ত করে ধরেই বলে, ওই শয়তান আন্টি শাস্তি পেয়েছে, এটা জেনেই আমি খুব বেশি খুশি হয়েছি আম্মু। উনি এমন শাস্তিই ডিজার্ভ করেন। মোহনাও বলে, নয়নার সাথে যা হয়েছে সেটা একদম ঠিক হয়েছে।
কয়েকদিন পর ফাতেমা আজ নয়নার সাথে দেখা করতে এসেছে। নয়নার অবস্থা দেখে সে অনেকটা স্বস্তি পায়। নয়নার পায়ের উপর দিয়ে গাড়ি চলে যাওয়ার কারণে সে চিরকালের মতো হাঁটাচলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে, শুধু তাই নয়, তার শরীরের 70% পুড়ে গেছে। সে কোনোরকমে শ্বাস নিয়ে বেঁচে আছে। ডাক্তার বলেছে তার লাইফ রিস্ক আর না থাকলেও সে চিরতরে কোমায় চলে গেছে। তবে সে তার আশেপাশের সবকিছু দেখতে এবং উপলব্ধি করতে পারছে। সব যন্ত্রণাও অনুভব করছে, কিন্তু কোন অভিব্যক্তি প্রকাশ করতে পারছে না। ফাতেমা নয়নার কানের কাছে এসে বলে, দেখলি তো আল্লাহর ক্ষমতা, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। তোর পাপের সাম্রাজ্য আল্লাহ কিভাবে ধ্বংস করেছে তুই দেখ। কি ভেবেছিলি তুই জীবনে যত খুশি পাপ করবি আর তোর কিছুই হবে না? আজ দেখ সব পাপের জন্য একসাথে কেমন শাস্তি পেলি। আজীবন তুই আমাকে হিংসা করে গেলি, তবে আজ এই হিংসার জন্য সবথেকে বড় ফল পেলি। এরপরও যদি তোর মনে হিংসা বেঁচে থাকে সেটা তোকে আরো কষ্ট দেবে, কারণ তুই যেই শাস্তি পেয়েছিস তা যথেষ্ট হবে না, তখন আল্লাহ তোকে আরো বেশি শাস্তি দেবে। যাই হোক, এখন তুই নিজের কৃতকর্মের ফল ভোগ কর আজীবন। বলেই ফাতেমা বেরিয়ে আসে। 54 নেহা মির্জা আজ এসেছে ফাতেমার সাথে দেখা করতে। নয়নার হাত থেকে ফাতেমাকে যেহেতু নেহা মির্জাই বাঁচিয়েছে, তাই ফাতেমা এখন নেহা মির্জাকে অনেক আপন করে নিয়েছে এবং তাকে অনেক ভরসা করতে শুরু করেছে। শুধু তাই নয়, নেহা মির্জা ফারিয়াকেও আপন করে নিয়েছে। ফারিয়া নেহাকে ভালো আন্টি বলে ডাকে। আজ নেহা মির্জা ও ফাতেমা বসে কিছুক্ষণ খুশগল্প বলল। কথায় কথায় ফাতেমা বলল, আচ্ছা, নয়নার এই অবস্থা কিভাবে হলো, আপনি কি সেই ব্যাপারে কিছু জানেন? আচমকা এমন প্রশ্নে নেহা মির্জা থতমত খেয়ে গেল। একটু ভেবে বলল, আমি কিভাবে জানব, আমি তো পুরোটা সময় তোমার সাথেই ছিলাম। তা ঠিক, তবে আপনিই ভেবে দেখুন, ব্যাপারটা একটু অদ্ভুত না? নয়নার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গেল, এমনকি তার গায়ে আগুনও লাগলো। এটা তো এমনি এমনি হয়নি, কেউ নিশ্চয়ই ইচ্ছে করেই। যাই হোক, যে করেছে ভালোই করেছে। নয়না আজীবন যত জঘন্য পাপ করেছে তাতে ওর জন্য জেল বা মৃত্যু যথেষ্ট ছিল না। ও যেই শাস্তি পেয়েছে সেটাই উচিত ছিল। ওই শয়তান মেয়েটা আমার মা বাবাকেও শেষ করে দিয়েছে। তুমি একদম ঠিক বলেছ ফাতেমা। ওই নয়না আমার এবং আমার মার সাথেও অনেক অন্যায় করেছে। ওর এটাই প্রাপ্য ছিল। এভাবেই কথা আগাতে থাকে। আলাপ শেষে নেহা মির্জা বাইরে বেরিয়ে আসে। বের হবার সময় নুহাস খন্দকারের সাথে দেখা। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে ইঙ্গিতপূর্ণ হাসে। বাইরে এসে নেহা মির্জা কাউকে একটা ফোন করে বলে, আমি মিশনে অনেকটাই এগিয়ে গেছি, ফাতেমা এখন আমায় অনেক বিশ্বাস করে। গুড, ভেরি গুড। তবে তুমি জানো এরপর তোমায় কি করতে হবে? হ্যাঁ, জানি। তবে তবে কি? আমার তোমার থেকে কিছু জানার ছিল। কি জানতে চাও? নয়নার এই অবস্থার পিছনে কি তোমার হাত আছে? এটা জানা তোমার জন্য দরকারি না। তোমার যতটুকু জানা প্রয়োজন ততটুকুই জানো। এর বেশি কিছু জানার চেষ্টা করলে তোমার অবস্থাও নয়নার মতোই হবে। নেহা মির্জা ভয় পেয়ে ফোন রেখে দেয়। তাহলে আমার সন্দেহই ঠিক। ওই আছে এসবের পেছনে। যাই হোক, এসব ব্যাপার নিয়ে আমি আর মাথা না ঘামাই। আপাতত নিজের মিশন পূরণ করার ব্যাপারে ভাবি। পরেরটা পরেও ভাবা যাবে। বলেই নেহা মির্জা সামনের পথে রওনা দেয়। ফাতেমার জীবনে সমস্যা যেন শেষ হতে চায় না। একটার পর একটা সমস্যা লেগেই গেছে। এই যেমন নয়নার সমস্যা মিটে যেতেই তার জীবনে এসে জমা হয়েছে আরেকটা সমস্যা। ইদানিং ফারিয়া ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছে। অধিকাংশ সময় গায়ে জ্বর থাকে, পেটেও নাকি ব্যথা। প্রথমে ফাতেমা সামান্য জ্বর ভেবেছিল, কিন্তু এখন বুঝতে পারছে সমস্যাটা জটিল। তাই ফাতেমা ভাবছে আজ ফাতেমাকে নিয়ে ডাক্তার দেখাতে যাবে। কারণ এছাড়া ফারিয়াকে বাঁচানোর আর কোন উপায় যে তার হাতে নেই। ফারিয়াকে নিয়ে হাসপাতালে এলো ফাতেমা। ডাক্তার হনুস্কা চৌধুরী একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার। তিনি ফারিয়ার বিভিন্ন চেক আপ করলেন। অতঃপর ফাতেমাকে বললেন, আমি যেটা সন্দেহ করছি সেটা না হলেই খুশি হব। আপাতত আপনি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন আর প্রার্থনা করুন যেন বড় কোন অসুখ না হয়। আপনি কি সন্দেহ করছেন ডাক্তার চৌধুরী? আমার মেয়ের বড় কোন অসুখ হয়নি তো? দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। একজন মায়ের কাছে তার সন্তানের সবকিছুই ভীষণ স্পর্শকাতর। তবে আমি আপনাকে এখনই নিশ্চিত হয়ে কিছু বলতে পারছি না। আগে রিপোর্ট আসুক। রিপোর্ট দেখার পর নিশ্চিত হওয়া যাবে। ফাতেমা ফারিয়াকে কোলে নিয়ে বেরিয়ে আসে। ফারিয়া যে এই দিনের অসুস্থতায় ভীষণভাবে নেতিয়ে পড়েছে। ফাতেমা ফারিয়াকে জড়িয়ে ধরে বলে, তোর কিছু হবে না, মা। তুই যে এখন আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আমি তোর কোন ক্ষতি হতে দেব না, কিছুতেই না। এমন ভাবনা থেকেই ফাতেমা ফারিয়াকে আরো জোরে নিজের বুকের সাথে জড়িয়ে রাখে।
অতঃপর বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আর আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যেন ফারিয়ার তেমন কোন বড় অসুখ না হয়। এটা যেন সামান্য কিছু হয়, যেটার চিকিৎসা করে ভালো করা সম্ভব নয়। না হলে যে এই পৃথিবীতে ফাতেমা একদম একা হয়ে পড়বে। মেয়ে ছাড়া যে সে অনেক বেশি অসহায়। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন তার মেয়ে। ফাতেমা ফারিয়াকে নিয়ে বাসায় ফিরে তাকে আলতো করে বিছানায় শুইয়ে দিয়ে বলে, চিন্তা করিস না, তোর মা সবসময় তোর পাশে আছে। আমার প্রাণের বিনিময়ে হলেও তোকে বাঁচতে হবে। ৫৫ নুহাশ খন্দকার পড়েছে মহা ঝামেলায়, তার মা নাজমা খাতুন অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে নিয়ে সবসময় এখন হাসপাতালে যাওয়া আসা করতে হয়। তার ক্যান্সার ধরা পড়েছে। নাজমা খাতুন এই ব্যাপারটা জানার পর থেকে আহাজারি করে চলেছেন। তার মনে হচ্ছে তার কিছু হয়ে গেলে এই সংসারটা ভেসে যাবে। এজন্য তিনি বেঁচে থাকতেই তার ২ ছেলের একটা ব্যবস্থা করে দিয়ে যেতে চান। নাজমা খাতুনের ছোট ছেলে নাইম মায়ের বাধ্য ছেলে। তাই তাকে নিয়ে তার কোন চিন্তা নেই। তবে নাজমা খাতুনের মূল চিন্তা তার বড় ছেলে নুহাশ খন্দকারকে নিয়ে। নাজমা খাতুন চান নুহাশ আবার নতুন করে জীবনটা শুরু করুক। কিন্তু নুহাশ তো একদম যাকে বলে নাছোড়বান্দা। সে কিছুতেই এসব কথা শুনতে নারাজ। তাই নাজমা খাতুন আজ অন্য উপায় বের করলেন। ভালো কথা বলে যখন ছেলেকে রাজি করানো যাবে না তখন অন্যভাবে কাজ করতে হবে। তার মুখে ক্রূর হাসি। এবার ছেলেকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে হলেও তিনি রাজি করাবেন। দুটি রাতে নুহাশ খন্দকার বাড়ি ফেরার পর তার ছোট ভাই নাইম খন্দকার এসে তাকে বলে, জানো ভাইয়া, মা ভীষণ জেদ করে বসে আছে। ডাক্তার বলেছে মাকে নিয়মিত ওষুধ খেতে। কিন্তু মা ওষুধ খাচ্ছেই না। নুহাশ ফোঁস করে শ্বাস নেয়। এমনিতেই একটা জটিল কেস নিয়ে তার জীবন জেরবার, তার উপর এখন এসব নতুন ড্রামা। তার আর সহ্য হচ্ছে না এসব। নুহাশ তার মায়ের ঘরে প্রবেশ করেই বলে, মা, তুমি এসব কি ড্রামা করছো? সারাদিন নাকি ওষুধ খাওনি? এসবের মানে কি? আমি তোর মা, আমার উপর একদম চড়া গলায় কথা বলবি না। তুই আমার কথা শুনিস যে আমি তোর কথা শুনব? নুহাশ এবার একটু নরম স্বরে বলে, তুমি কি চাও মা? আমি চাই, তুই আবার নিজের জীবনটা নতুন করে শুরু কর। আবার বিয়ে কর তুই। বিয়ে কি আমাকে করতেই হবে? তোর ইচ্ছে। কিন্তু তুই রাজি না হলে আমিও ওষুধ খাবো না। বেশ, তুমি যখন আদাজল খেয়ে পড়েছ আমাকে বিয়ে দেবার জন্য, তখন আমি তোমার ইচ্ছাই পূরণ করি। তবুও তুমি এসব পাগলামি বন্ধ করো। সত্যি তুই বিয়ে করবি? না করে উপায় আছে? বলেই নুহাশ ত্রস্ত পায়ে বেরিয়ে গেল। সে ঘর থেকে বেরোনোর পর ঘরে প্রবেশ করল নাইম। নাইমকে দেখেই নাজমা খাতুন হেসে বললেন, পরিকল্পনা সফল। দাওয়াই কাজ করেছে। এবার তুই জলদি তোর বড় ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করে দে। এদিকে নুহাশ রুমে এসে দরজা বন্ধ করে বসে পড়ে। হঠাৎ অর্পার মুখশ্রী ভেসে ওঠে তার সামনে এবং সে ঘামতে থাকে। ৫৬ ডাক্তার অনুষ্কা চৌধুরীর সামনে বসে আছে ফাতেমা। সে আজ এসেছে ফারিয়ার রিপোর্ট নিতে। অনুষ্কা চৌধুরী হতাশ হয়ে রিপোর্ট দেখছেন। ফাতেমার শ্বাসক্রিয়া যেন বন্ধ হবার উপক্রম। ফাতেমা বলে, কি হয়েছে ডাক্তার? আমার মেয়ের কি বড় কোন সমস্যা হয়েছে? অনুষ্কা চৌধুরীও যেটা সন্দেহ করেছিলাম সেটাই ঠিক। আপনার মেয়ের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। ফাতেমা হতবাক। এত বড় ধাক্কার জন্য সে প্রস্তুত ছিল না। তাহলে কি তার সব প্রার্থনা বিফলে গেল? ফাতেমা নিজের চোখের জল মুছে বলল, না, এটা কিছুতেই হতে পারে না। এখন কি উপায় আছে চৌধুরী? যা অবস্থা তাতে কিডনি প্রতিস্থাপন করা ছাড়া কোন উপায় নেই। ফাতেমা নিজের চোখের জল মুছে বলে, আপনি প্রয়োজনে আমার কিডনি নিয়ে আমার মেয়েকে বাঁচান। অনুষ্কা চৌধুরী দেখুন, এভাবে কিছু হয় না। মানুষের দুটো কিডনি আছে। এর মধ্যে একটা কিডনি নিয়েই আজীবন বেঁচে থাকা সম্ভব সুস্থভাবে। তবে সমস্যাটা সেটা নয়। সে কেউ এভাবে কিডনি দিতে পারে না। এজন্য টিস্যু মিস করতে হয়। এছাড়া নিকটাতীয় ছাড়া কেউ টিস্যু দিতেও পারে না। ফাতেমার কাছে সবটা এলোমেলো লাগছিল। সে বলে, আপনি আমার কিডনি চেক করে দেখুন আমার মেয়ের সাথে মেলে কিনা। যদি মেলে তাহলে আমার কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করুন। আপনি একটু ধৈর্য ধরুন, আমি ব্যবস্থা করছি। দুটি ফাতেমা হতাশ মুখে বসে আছে ডাক্তার অনুষ্কার সামনে। তার কিডনির টিস্যুর সাথে ফারিয়ার টিস্যু মেলেনি। ফাতেমা বড্ড হতাশ। ডাক্তার অনুষ্কা চৌধুরী বলেন, এতে অবাক হবার কিছু নেই। কিডনির টিস্যুর ব্যাপারটা রক্তের গ্রুপের মতো নয় যে ফ্যামিলির সাথে মিল থাকবে। বরঞ্চ এক্ষেত্রে আত্মীয় সম্পর্কহীন মানুষের সাথে টিস্যু মিলে যায়। তবে সমস্যাটা হচ্ছে, বাংলাদেশি আইন অনুসারে নিকটাতীয় ছাড়া আর অন্য কারো টিস্যু নেওয়া সম্ভব নয়। তাহলে এখন উপায়? জানি না। ফাতেমা পুনরায় হতাশ। এমন সময় একজন নার্স এসে বলে,
ম্যাডাম ফারিয়া জাহানের কিডনির টিস্যুর সাথে তো একজনের টিস্যু মিলে গেছে। কিছু দিন আগে যে একজন পুলিশ অফিসার এসেছিলেন চেক করতে। কি বলো, তাই নাকি? ফাতেমা যেন আশার আলো খুঁজে পায়। বলে, কে তিনি? নামটা তো ঠিক মনে নেই। অনুষ্কা চৌধুরী মিলে গেলেও তো কিছু করার নেই। কারণ ওনার সাথে ফারিয়ার কোন সম্পর্ক নেই। তাই বাংলাদেশের আইন অনুসারে কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্ভব নয়। ফাতেমার মনে জাগ্রত হওয়া আশার আলোটা যেন আবার নিভে যায়। সে এখন সম্পূর্ণ পথভ্রষ্ট। কি করা যাবে সামনে? এই প্রশ্নের কোন উত্তর নেই। তাহলে কি এখন নিজের মেয়েকে তার হারাতে হবে? নাকি আল্লাহ কোন পথ বের করে দেবেন? ফাতেমা আজ যে সত্য জানতে পারল সেটা জানার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। ফারিয়ার শারীরিক অবস্থা এখন বেশি ভালো না এবং আর এক সপ্তাহের মধ্যে যদি তার কিডনি ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করা না হয় তাহলে ফারিয়াকে বাঁচানো সম্ভব নয়। এই খবর জানার পর ফাতেমা দিশেহারা। মেয়েকে নিয়েই তার জীবন। সেই মেয়ের জীবনই এখন কিনা এমন ঝুঁকির মধ্যে। ফাতেমার হাতেও এখন যেন কোন উপায় নেই। কারণ ফাতেমা, তার ভাই ফাহিম এবং মোহনা এদের কারো সাথে ফারিয়ার কিডনির টিস্যু মেলেনি। এখন তার একমাত্র ভরসা সোহেল। এমন হতে পারে যে সোহেলের সাথে মিলল। কিন্তু সোহেল কি রাজি হবে ফারিয়াকে কিডনি দিতে? ফাতেমার মনে সন্দেহ। অনেক ভাবল এই বিষয়টা নিয়ে। অনেক ভেবে সে দেখল সোহেল মানুষ হিসাবে যেমনই হোক সে তো ফারিয়ার জন্মদাতা পিতা। তাই নিজের মেয়ের এই অবস্থার কথা শুনে নিশ্চয়ই সে কিডনি দিতে দ্বিমত পোষণ করবে না। এই বিষয় নিয়ে ফাহিমের সাথে কথা বলল ফাতেমা। ফাতেমা ভাইয়া, ফারিয়াকে বাঁচানোর জন্য এখন আমার হাতে আর কোন উপায় নেই। এখন হয়তো কেবলমাত্র সোহেলই আমাদের এরকম পরিস্থিতি থেকে বের করতে পারে। ফাহিম ওইসব তুই কি বলছিস ফাতেমা? তুই আবার ওই শয়তানটার কাছে সাহায্য চাইতে যাবি? ফাতেমাহে ছাড়া যে আমার কাছে আর কোন উপায় নেই ভাইয়া। আমার মেয়ের জীবনটা তো আমাকে বাঁচাতে হবেই। ফাহিম শোন, তুই এত চিন্তা করিস না। আমি কোন না কোন উপায় বের করছি। ফাতেমাহার তো মাত্র 1 সপ্তাহ। এর মাঝে আর নতুন কি উপায় পাওয়া যাবে? এরই মধ্যে মোহনা উপস্থিত হয়ে বলে, কিন্তু সোহেলের সাথে যে ফারিয়ার কিডনির টিস্যু মিলবে এমনটাও তো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ফাতেমা অসহায় কণ্ঠে বলল, কিন্তু একটা শেষ চেষ্টা তো করতে হবে ভাবি। মানুষ যখন ডুবে যেতে ধরে তখন তো খড়কুটো আগলেই বাঁচতে চায়। ফাহিম বলল, তুই যা ভালো মনে করিস কর। আমি আর তোকে বাধা দিব না। যদি ফারিয়াকে বাঁচানোর জন্য এছাড়া আর কোন উপায় না থাকে তাহলে তাই করা হোক। ফাতেমার চোখে জল। পরিস্থিতি কেন আবার তাকে এমন জায়গায় এসে দাঁড় করালো? 57 নুহাশ খন্দকার উদাস মনে থানা থেকে বের হলো। মায়ের জোরাজুরিতে এবার হয়তো তাকে দ্বিতীয় বিয়ে করতেই হবে। নুহাশ খন্দকার মোটেও এই জন্য প্রস্তুত নয়। কিন্তু পরিস্থিতি তার অনুকূলে নয়। জোরে একটা দীর্ঘ শ্বাস ত্যাগ করে গাড়িতে চড়ে বসল নুহাশ। এখান থেকে এখন হাসপাতালে যেতে হবে। কিছুদিন আগে নিজের কিছু টেস্ট করতে দিয়েছিল, তার রেজাল্ট আজ আসবে। নুহাশ খন্দকার হাসপাতালে উপস্থিত হল। তারপর ডাক্তারের চেম্বারে এলো। ডাক্তার নুহাশের হাতে তার রিপোর্ট তুলে দিয়ে বলল, আপনার কিডনিতে কোন সমস্যা নেই। নুহাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। এমন সময় একজন নার্স এসে বলল, স্যার, ফারিয়া জাহানের অবস্থা খারাপ হচ্ছে। আপনি কাইন্ডলি একটু ওর কেবিনে চলুন। ফারিয়া নামটা কেমন জানি চেনা চেনা মনে হলো নুহাশের। সে মনে করার চেষ্টা করল কোথায় নামটা শুনেছে। এদিকে ডাক্তার সাহেব নার্সের কথা শুনে চলে গেলেন ফারিয়াকে দেখতে। ফারিয়াকে কিছুদিন ধরে হাসপাতালেই ভর্তি রাখা হয়েছে। নুহাশ খন্দকার নিজের কৌতূহল মেটানোর জন্য ডাক্তারের পেছনে গেল। ফারিয়াকে দেখামাত্রই তো সে চূড়ান্ত অবাক হয়ে গেল। বিস্ময় কাটিয়ে উঠে বলল, এই মেয়েটা তো মিস ফাতেমা খাতুনের মেয়ে। ওর কি সমস্যা হতে পারে? নুহাশ খন্দকার সেখানে দাঁড়িয়েছিল। তখনই নার্স তার পাশে এসে বলে, জানেন মেয়েটার বয়স মাত্র 5 বছর। এখনো ওর দুনিয়ার অনেক কিছু দেখা বাকি। কিন্তু ওর মায়েরও ছাড়া আর কেউ নেই জানেন। আমার তো ওর মায়ের জন্য ভীষণ খারাপ লাগে। মেয়েকে ছাড়া কিভাবে বাঁচবেন? নিজের মেয়েকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওনার আপনজনদের কারো সাথেই টিস্যু মিলেনি। তবে একটা ব্যাপার, আপনার সাথে কিন্তু এই মেয়েটার কিডনির টিস্যু ম্যাচ করেছে। কিন্তু তাতে কি ফায়দা? আপনি তো এই মেয়েটার কেউ নন। তাই আইন অনুসারে আপনি ওকে কিডনি দিতেও পারবেন না। নুহাশ খন্দকার নার্সের দিকে এক পলক তাকিয়ে আবার ফারিয়ার দিকে তাকায়। তার মাথায় এখন কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে। 58 ফাতেমা এসে উপস্থিত হয়েছে সোহেলের কারাগারের সামনে। সোহেল ফাতেমাকে দেখে অবাক হয়ে চেয়ে রয়। উঠে বসে সে বলে, আরে, আমি কি স্বপ্ন দেখছি? ফাতেমা, তুমি এখানে কি করছো? হঠাৎ এতদিন পর আমার কথা মনে পড়ার কারণ? ফাতেমা অসহায় সুরে বলল, আমার তোমাকে প্রয়োজন সোহেল।
সোহেলের অবাক হবার পালা। কপট হেসে বলল, কি বললে আবার বলো? তোমার আমাকে দরকার? হাউ ফানি। আমাদের মেয়ের অবস্থা ভালো না, সোহেল। ওর ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে 1 সপ্তাহের মধ্যে কিডনি ট্রান্সপ্লান্টের ব্যবস্থা করা না গেলে ওকে আর বাঁচানো যাবে না। কিন্তু আমার বা আমার পরিবারের কারো সাথে ওর কিডনির টিস্যু মেলেনি। তুমি তো ওর বাবা, তোমার সাথে মিলতে পারে। তো আমি কি করব? আমার নিজের জীবনের অনেক মায়া। আমি নিজের কিডনি কাউকে দিতে পারবো না। তুমি এরকম কথা কিভাবে বলছো সোহেল? ও আমাদের মেয়ে। আর তাছাড়া একটা কিডনি দিয়ে খুব সুন্দরভাবে আজীবন বেঁচে থাকা যায়। আমাদের না, ও শুধু তোমার মেয়ে। আর এই কথাটা তুমিই আমাকে বলেছিলে। আজ এই বিপদের দিনেও তুমি এমন করবে সোহেল? না, আমি এমন করতে চাই না। আমারও ইচ্ছা করছে ফারিয়াকে বাঁচাতে। কিন্তু এতে আমার কি লাভ? লাভ? কি লাভ চাও তুমি নিজের মেয়েকে বাঁচানোর জন্য? লাভ ছাড়া তো পৃথিবীতে কিছুই হয় না। তো বলো না কি চাও তুমি? বেশি কিছু না, শুধু এটুকুই চাই যে, তুমি আমার উপর থেকে সব কেস তুলে নেও। আমাকে এই জেলের বাইরে বের করো। আর আর কি, ফারিয়ার সব অধিকার ছেড়ে দাও। কারণ আমি চাই, ফারিয়া সুস্থ হবার পরও আমার সাথে থাকুক। সোহেল, এসব কি বলছো তুমি? আমার মেয়ের থেকে তুমি আমাকে আলাদা করবে? এখন তুমি ভেবে দেখো কি করবে। নিজের মেয়েকে নিজের কাছে রাখতে চাইলে তুমি কোন ব্যবস্থা করো, আমি ওকে কিডনি দিতে পারবো না। ফাতেমা অসহায়, মেয়েকে যে তার বাঁচাতেই হবে। তাই অশ্রুসজল চোখে বলে, বেশ, তুমি যা চাও তাই হবে। তোমার উপর থেকে আমি সব কেস তুলে নেব। আমার মেয়েকেও আমি তোমার অধিকার দিয়ে দেব। শুধু তুমি আমার মেয়েটাকে বাঁচাও কিডনি দিয়ে। আমি আর কিছু চাই না, কিছু না। বেশ, আমার পছন্দ হয়েছে তোমার প্রস্তাব। দুতি। ফাতেমা উদাস মনে জেল থেকে বের হয়ে এলো। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মেয়েকে কি তাহলে তার হারাতেই হবে? কিন্তু এছাড়া যে তাকে বাঁচানোর আর কোন উপায়ও নেই ফাতেমার হাতে। ফাতেমা এখন অনেকটাই অসহায়। এমন হতাশার মাঝেই হঠাৎ কোথা থেকে যেন নুহাশ খন্দকার এসে তার সামনে দাঁড়ালো। তাকে দেখে ফাতেমা থমকে গেল কিছুক্ষণের জন্য। নুহাশ খন্দকার হালকা শ্বাস ফেলে বলল, আমার আপনার সাথে কিছু জরুরি কথা আছে মিস ফাতেমা। আমি আপনাকে বিয়ে করতে চাই, ফাতেমা। নুহাশ খন্দকারের মুখে এমন প্রস্তাব শুনে বোকা বনে গেল ফাতেমা। নিজের অবাক হওয়ার পালা কাটিয়ে উঠে বলল, মানে কি এসবের? কি বলছেন আপনি? আমার সাথে আপনার মেয়ের কিডনির টিস্যু মিলে গেছে। আমি আপনার মেয়েকে নিজের কিডনি দিয়ে বাঁচাতে চাই, আর এজন্য আমাদের মধ্যে কোন আত্মীয়তার সম্পর্ক থাকা দরকার, এই কারণে আমি চাইছি আপনাকে বিয়ে করতে। যাতে আপনার মেয়েকে আমি নিজের কিডনি দান করে বাঁচাতে পারি। ফাতেমা অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল নুহাশ খন্দকারের দিকে। অতঃপর বলে উঠল, কিন্তু এসব করে আপনার কি লাভ? আমার মেয়েকে বাঁচানোর পেছনে আপনার কি স্বার্থ? একটা বাচ্চা মেয়ের জীবন বাঁচাতে পারলে আমার ভালো লাগতো। তাছাড়া, আমার ফ্যামিলি আমাকে বিয়ে দিতে চাইছে। আপনি জানেন কিনা জানি না, আমি একজন বিপত্নিক। আমার প্রথম স্ত্রী অর্পা কয়েক বছর আগে একটা দুর্ঘটনায় মারা গেছে। তারপর থেকে আমার মা চাইছে আমি যেন দ্বিতীয় জীবন শুরু করে। আমাদের একটা মেয়েও আছে। যাই হোক, আমি চাইছিলাম দ্বিতীয় বিয়ে করলে এমন কাউকেই করতে যে বিধবা বা ডিভোর্সি হবে, আর এই মুহূর্তে আপনারও সাহায্যের প্রয়োজন নিজের মেয়ের স্বার্থে। তাই এই বিয়েতে বলতে গেলে আমরা দুজনেই লাভবান হব। এই বিয়েটা হলে আমি আইনত ফারিয়ার বাবা হয়ে যাব। তখন আর কিডনি দিতে কোন রকম আইনি জটিলতায় পড়তে হবে না। ফাতেমা ভেবে দেখল নুহাশের কথাগুলো ভুল না, সত্যিই তারা দুজনেই এই বিয়ে থেকে অনেক উপকৃত হবে। তবু ফাতেমা একটু সময় নিতে চাইল। এজন্য ফাতেমা বলে উঠল, আমাকে একটু ভাবার সময় দিন। জি, নিশ্চিতভাবেই, আমি আপনাকে সময় দিচ্ছি। তবে আশা করি, আপনি খুব তাড়াতাড়ি মতামত দেবেন। কারণ, আমি দেখে এসেছি আপনার মেয়ের শারীরিক অবস্থা বেশি ভালো না। তাই তাকে বাঁচানোর জন্য আপনার দ্রুত পদক্ষেপ নেওয়াটা জরুরি। বলেই নুহাশ খন্দকার চলে গেলেন। ফাতেমা কিছুক্ষণ ভাবল, সত্যিই কত অদ্ভুত এই পৃথিবী। সোহেল নিজের মেয়েকে বাঁচানোর ক্ষেত্রে স্বার্থ খুঁজছে, আর এমন অল্প পরিচিত একজন মানুষ তার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসছে। ফাতেমার না করার তেমন কোন কারণ নেই। তবু সে ভাবল বাসায় গিয়ে ভাইয়া ভাবির সাথে এ নিয়ে কথা বলে নেবে। 29। ফাহিম ও মোহনা দুজনেই ফাতেমার কাছ থেকে নুহাশের প্রস্তাবের ব্যাপারে শুনল। মোহনা বেশ খুশি হল। কারণ সে চাইছিল ফাতেমা নিজের জীবনটা আবার নতুন ভাবে শুরু করুক। তাছাড়া এখানে তো ফারিয়ার জীবনও জড়িয়ে আছে। তবে ফাহিম একটু দ্বিমত প্রকাশ করে বলল, কিন্তু আমরা তো ওই লোকটার সম্পর্কে তেমন কিছু জানি না। উনি কেমন লোক সেটাও তো আমাদের জানা দরকার। ফাতেমা মলিন কণ্ঠে বলেন, এখন কি এত খোঁজ নেয়ার সময় আছো?
আমার মেয়ের জীবন বাঁচানোটাই তো এখন মুখ্য বিষয়। মোহনা বলে ওঠে, তবু যদি তোমার খোঁজ নেয়ার থাকে তবে একটা কাজ করতে পারো, ওই নুহাশ খন্দকার তো ফাতেমার বান্ধবী শ্রেয়ার স্বামী প্রত্যুষ চৌধুরীর কাজিন হয়। তোমার কাছে তো প্রত্যুষ চৌধুরীর নাম্বার আছে, তার থেকেই খোঁজ নাও। এটা ভালো বুদ্ধি দিয়েছ তুমি। দুতি নুহাশ তার খুশির মেজাজে বাড়িতে আসে। এসেই নাজমা খাতুনের রুমে গিয়ে বলে, আম্মু, তুমি তৈরি হয়ে নাও, আমাদেরকে এখন যেতে হবে। যেতে হবে মানে কোথায় যাব? কাজী অফিসে। কাজী অফিসে কেন? কেন আবার? তুমি তো চেয়েছিলে আমি বিয়ে করি, তো সেই জন্যই তো যাচ্ছি। কিন্তু এখনো তো আমি তোর জন্য কোন মেয়ে দেখা শুরু করিনি। কিন্তু আমি দেখে নিয়েছি, এভাবে কিছু না হয় না, নুহাশ। দেখা নেই, শোনা নেই, হঠাৎ এভাবে একটা মেয়ের বাড়ির বউ করব? কাজী অফিসে চলো, সেখানে গিয়ে না হয় দেখে নিও। কিন্তু এখন আপাতত চলো। আর যদি না যেতে চাও ঠিক আছে, তাহলে আমার বিয়ে দেবার কথা ভুলে যাও। নাজমা খাতুন আর কিছু বলতে পারলেন না। নিজের মাকে এভাবে জব্দ করতে পেরে নুহাশ খন্দকার বেশ খুশি হল। তার মা ব্ল্যাকমেইল করে তাকে দ্বিতীয়বার বিয়েতে রাজি করিয়েছে। আজ এভাবেই তার একটা শোধ তোলা গেল। নাজমা খাতুনের কাছেও আর কোন উপায় ছিল না, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও তিনি বললেন, ঠিক আছে, চল আমরা যাই। নাইম ও নিহাও এসে হাজির হয়, সবাই মিলে রওনা দেয়। নিহা তো আজ অনেক খুশি, তার বাবার বিয়ে দেখতে পারবে। এদিকে নাইমের মনেও উত্তেজনা কাজ করছিল নতুন ভাবিকে দেখার জন্য, তার ভাইয়ের পছন্দের মেয়েটাকে দেখার জন্য। কিন্তু সবার মাঝে নাজমা খাতুন বেশ উদাস মনে ছিলেন। এভাবে হঠাৎ ছেলের বিয়ে নিয়ে তিনি প্রচণ্ড পরিমাণে নাখোশ। 60 ফাতেমা একটা লাল বেনারসি পরে কাজী অফিসে হাজির হয়েছে। তার দুপাশে ঘিরে রয়েছে মোহনা আর শ্রেয়া। ফাতেমা বেনারসি পরতে চায়নি, কিন্তু শ্রেয়া এক প্রকার জোর করেই তাকে শাড়ি পরিয়েছে। সাথে যখন থেকে শুনেছে ফাতেমার সাথে নুহাশ খন্দকারের বিয়ে, তখন থেকে আরো খুশি। সে বলে, জানিস, আমার শ্বশুর বাড়িতে সবাই নুহাশ খন্দকারের অনেক প্রশংসা করে। ছোট থেকেই নাকি সে অনেক ভালো ছাত্র ছিল, ব্যবহারও ছিল অমায়িক। প্রত্যুষ তো বলে ওদের কাজিন মহলে নুহাশ খন্দকার সবার কাছে অনুপ্রেরণামূলক ব্যক্তি। এমনকি জানিস, লোকটার প্রথম স্ত্রীর মা হবার সক্ষমতা ছিল না, তবুও সে নিজের স্ত্রীকে ত্যাগ করেনি। অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা দত্তক নিয়েছিল। এসব শুনে ফাতেমা মৃদু হাসে। নুহাশ খন্দকার যে ভালো মানুষ এটা বুঝতে তার আর বাকি নেই। না হলে কি কেউ কোন কারণ ছাড়াই নিজের কিডনি দিয়ে অপর একজনের জীবন বাঁচানোর সিদ্ধান্ত নেয়? এর মধ্যে নুহাশ খন্দকার সপরিবারে কাজী অফিসে হাজির হয়, ফাতেমার সাথে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে বলে, ইনি আমার হবু স্ত্রী, ফাতেমা খাতুন। নাজমা খাতুন এতক্ষণ উদাস মনে থাকলেও ফাতেমাকে দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। তার মনে পড়ে যায় এই মেয়েটাই নিহাকে সেদিন দুর্ঘটনার হাত থেকে বাঁচিয়েছিল। নিহাও ফাতেমাকে দেখে খুশি হয়ে বলে, এটা তো সেই আন্টি যে আমায় সেদিন বাঁচিয়েছিল। ফাতেমাও তাদের এখানে আশা করেনি। নাজমা খাতুন সবাইকে সেদিনের ঘটনা খুলে বলেন। ফাতেমাও নিজের ব্যাপারে সব বলে যে সে ডিভোর্সি, কিন্তু এতে নাজমা খাতুন কিছু মনে করেন না। তিনি তো শুধু নিজের ছেলের জন্য একটা ভালো মনের মেয়ে চান। আর যেই মেয়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্যের প্রাণ বাঁচায়, সে কিভাবে খারাপ হয়? নুহাশ খন্দকার ফাতেমার কাছে এসে বলে, এবার আর আপনি বলতে পারবেন না যে আপনি আমার কাছে কৃতজ্ঞ, কারণ আপনিও আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। হিসান বরাবর। ফাতেমা সামান্য হাসল, তবে এসবের মাঝে নাইমকে মোটেই খুশি লাগল না। কোন এক অজানা কারণে তার খুশির আমেজ দূর হল। এদিকে কাজী বিয়ে পড়ানো শুরু করল। অবশেষে ফাতেমা ও নুহাশের বিবাহ সুসম্পন্ন হল। বিয়ের পর ফাহিম ফাতেমাকে নুহাশের হাতে তুলে দিয়ে বলল, আমার বোনটা এতদিন অনেক কষ্টে ছিল, এখন ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। আপনি একদম চিন্তা করবেন না, আমি আমার দায়িত্ব বেশ ভালোভাবেই পালন করব, বলে ভদ্রতাসূচক হাসল নুহাশ খন্দকার। বিয়ের পর নুহাশের হাত ধরে খন্দকার বাড়িতে পা রাখল ফাতেমা। এখন থেকে এখানেই তার নতুন সংসারের ভিত রচনা করতে হবে। বাড়িতে প্রবেশ করেই দীর্ঘ শ্বাস ফেলল ফাতেমা। আজ থেকে তার জীবনের সম্পূর্ণ নতুন একটা অধ্যায়েরও সূচনা ঘটল। কখনো ভাবেনি সে এভাবে দ্বিতীয়বার জীবনকে সুযোগ দেবে, কিন্তু শেষ পর্যন্ত সুযোগটা দিতেই হলো, তাও নিজের মেয়ের জন্য। এদিকে ফাতেমাকে পুত্রবধূ হিসেবে পেয়ে নাজমা খাতুন বেশ খুশি। নিজ দায়িত্বে ফাতেমাকে গোটা বাড়ি ঘুরে দেখাতে লাগলেন। হঠাৎ একটি ছবির সামনে এসে তিনি থেমে গেলেন। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ফাতেমা খুঁটিয়ে দেখতে লাগল ছবিটা। শাড়ি পরিহিতা, শুভ্র বর্ণের এক অতীব সুন্দরী মহিলা। বয়স 25-26 হবে, নাজমা খাতুন বলে উঠলেন। এটা নুহাশের প্রথম স্ত্রী অর্পা শেহনাজের ছবি।
মেয়েটা বড্ড ভালো ছিল, কিন্তু কি থেকে কি হয়ে গেল বলেই চোখের জল মুছলেন তিনি। ফাতেমা গতকালই নুহাশ খন্দকারের থেকে তার প্রথম স্ত্রীর ব্যাপারে জেনেছে। যতদূর শুনেছে কোন এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, এর থেকে বেশি কিছু সে জানে না। এরই মাঝে নিহা ছুটে চলে এলো সেখানে। আচমকা ফাতেমাকে জড়িয়ে ধরে বলল, তুমি তো এখন থেকে আমার নতুন মা, তাই না? আমাকে আদর করবে না? ফাতেমা কোলে তুলে নিল ছোট্ট নিহাকে। কপালে চুমু দিয়ে বলল, অবশ্যই করব। নাজমা খাতুন ফাতেমাকে বলেন, নিহাকে নুহাশ ও অর্পা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছিল। কিন্তু ওর প্রতি ভালোবাসার কোন কমতি রাখেনি। একদম নিজের সন্তানের মতোই মানুষ করেছে। আশা করি, তুমিও এই মাসুম মেয়েটিকে ঠিক ততটাই ভালোবাসা দেবে ফাতেমা। ফাতেমা সহাস্যে বলে ওঠে, আপনি নিশ্চিন্তে থাকুন, নিহাও এখন থেকে আমার মেয়ে। আমি ওকে ঠিক ততটাই ভালোবাসা দেব যতটা আমি ফারিয়াকে দেই। আমি আল্লাহর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে উনি আমাকে নিহার মতো এত মিষ্টি বাচ্চার মা বানিয়ে দিলেন। ফাতেমার এমন কথায় সন্তুষ্ট হলেন নাজমা খাতুন। নাইম দূর থেকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল ফাতেমা। সেই দৃষ্টি ফাতেমার নজর এড়ায় না। ফাতেমা যতদূর জানে, এই ছেলেটা নুহাশের ছোট ভাই, মানে সম্পর্কে তার দেবর। এর আগে তার সাথে কোনোদিন সাক্ষাৎ হয়নি। তার এমন অদ্ভুত দৃষ্টি তাই ফাতেমার কাছে যথেষ্ট অস্বস্তির কারণ হয়। 61 আজ ফারিয়ার কিডনি ট্রান্সপ্লান্টের ডেট। স্বাভাবিকভাবেই সকাল থেকে ভীষণ চিন্তায় ছিল ফাতেমা। সকল আইনি জটিলতা কাটিয়ে আইনত নুহাশ এখন ফারিয়ার বাবা। তাই এখন তাকে কিডনি দিতেও কোন আইনি বাধা নেই। অটিতে অপারেশন চলছে আর বাইরে ফাতেমা বসে প্রহর গুনছে। তার পাশেই বসে ফাহিম এবং নাইম। নাইম ফাতেমাকে ভরসা দিয়ে বলে, আপনি একদম চিন্তা করবেন না, ভাবি। দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। ফাতেমা নাইমের দিকে একটু তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। কেন জানি ছেলেটাকে তার কাছে ভীষণ অদ্ভুত লাগে। তার কথাবার্তা, আচরণ কোন কিছুই স্বাভাবিক নয়। ফাতেমার সাথে কথা বলার সময় এমন ভাবে কথা বলে যেন কত দিনের পরিচিত। অথচ ফাতেমা তার সাথে এখনো সেভাবে কথা পর্যন্ত বলেনি। এরই মধ্যে অটি থেকে একজন ডাক্তার বের হয়ে আসে। তিনি বের হতেই সবাই মিলে তাকে ঘিরে ধরে। ফাতেমা জানতে চায়, ভেতরের অবস্থা কেমন? ডাক্তার উত্তরে বলেন, সবকিছু একদম ঠিকঠাক। অপারেশন সাকসেসফুল। আর কয়েক ঘন্টা পরেই ওনাদের জ্ঞান ফিরবে। আপনারা চাইলে তখন দেখা করতে পারবেন। ফাতেমা আশঙ্কামুক্ত হয়। তার মানে সব বিপদ এখন কেটে গেছে। ফাতেমা মনে মনে আল্লাহকে ধন্যবাদ জানায়। নাইম বলে ওঠে, দেখেছেন ভাবি, আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। আলটিমেটলি কিন্তু সবকিছু ঠিকই হলো বলে রহস্যজনকভাবে হাসে। যেই হাসি ফাতেমাকে বেশ অবাক করে। তবে ফাতেমা সেদিকে থেকে নজর হটিয়ে নজর দেয় ফারিয়ার দিকে। মেয়েটার বিপদ কেটে গেছে। নুহাশ খন্দকারও একদম ঠিক আছে। আপাতত এসব কিছুই তার স্বস্তির কারণ। কোন একটা অঘটন ঘটে গেলে সে নিজের কাছে ভীষণভাবে অপরাধী হয়ে যেত। তবে সৃষ্টিকর্তা এমনটা হতে দেননি। ফাহিম বলে, তুই তো সকাল থেকে কিছু খাসনি। চল কিছু খেয়ে নিবি। হ্যাঁ, চলো। ফাহিম নাইমকেও আসতে বলে। নাইম এক কথায় রাজি হয়ে যায়। 62 2 মাস পর। দেখতে দেখতে 2 মাস অতিবাহিত হয়েছে। ফাতেমা এবং নুহাশ দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ। ফাতেমা নুহাশের সংসারও এখন আর 4-5টা অ্যারেঞ্জ ম্যারেজ ঘটা ফ্যামিলির মতোই। স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক বিদ্যমান তাদের মাঝে। না তো মাখো ভালোবাসা আর না তো ঝগড়া ঝামেলা। নিহা ও ফারিয়াকে দেখে মনেই হবে না তারা নিজেদের বোন নয়। সারাদিন ভীষণভাবে মিলেমিশে থাকে দুজনে। নাজমা খাতুনও এসব দেখে খুশি, যাক, অবশেষে সংসারে আবার শান্তি ফিরে এসেছে। তবে আজকের দিনটা একটু অন্যরকম। আজ অর্পার মৃত্যুবার্ষিকী। 2 বছর আগে এই দিনেই অর্পার মৃত্যু ঘটেছিল। এই দিনে অর্পার ব্যাপারে অনেক কথাই জেনেছে ফাতেমা। অর্পা ছিল ভীষণ স্বাধীনচেতা এবং সাহসী একজন সাংবাদিক। যে ছিল সত্যের পথে অবিচল। অকুতোভয় অর্পা কখনোর অন্যায়ের সাথে আপোষ করত না। অর্পা ছিল একটি অনাথ মেয়ে, যে মামার সংসারে বড় হয়। একই ভার্সিটিতে পড়ার সুবাদে নুহাশের সাথে পরিচয় থেকে প্রণয় এবং তার পরবর্তীতে দুজনে গাঁটছড়া বাঁধে। তাদের সংসারও ছিল ভালোবাসায় ভরপুর। কিন্তু ওই যে কথায় আছে না, অতিরিক্ত সুখ মানুষের সহ্য হয় না। এক নারী পাচার চক্রের বিরুদ্ধে সংবাদ প্রতিবেদন প্রকাশ এবং তাদের এই অন্যায় সবার সামনে আনার চেষ্টার মাশুল দিতে হয় অর্পাকে। অকালে নিজের প্রাণটা দিতে হয় তাকে। অর্পার ব্যাপারে সব শুনে তার প্রতি ভীষণ শ্রদ্ধাবোধ জাগে ফাতেমার। এমন সাহসী নারী তো সমাজের অতুলনীয় ব্যক্তিত্ব, যাদের জন্য এই পাপে ভরা সমাজ এখনো টিকে আছে। তবে অধিকাংশ সময় অন্যায় জিতে গিয়ে হারিয়ে দেয় নায়কে।
এক্ষেত্রেও তারই প্রতিফলন ঘটেছে। দুতি নুহাশ খন্দকার এমনিতে সারাদিন ফুরফুরে মেজাজে থাকলেও আজ ব্যতিক্রম। অর্পার কথা মনে করে আজ তার মন এতটাই ভারাক্রান্ত যে থানায় না গিয়ে সে বাসায় বসে আছে। কোন কিছুই আর ভালো লাগছে না। অর্পার ছবির দিকে তাকিয়ে সে ভারাক্রান্ত সুরে বলে, আমায় ক্ষমা করে দিও অর্পা। তোমার মৃত্যুর 2 বছর পরেও আমি তোমার তারা চিহ্ন নিদের খুঁজে বের করতে পারিনি, তাদের শাস্তির আওতায় আনতে পারিনি। আমি একজন ব্যর্থ স্বামী, একজন ব্যর্থ পুলিশ অফিসার যে তার স্ত্রীকে ন্যায়বিচার পাইয়ে দিতে পারে না। এমন সময় ফাতেমা রুমে প্রবেশ করে। সে এসেই নুহাশ খন্দকারের কাঁধে হাত রেখে বলে, আপনি চিন্তা করবেন না, অন্যায় কোনোদিন চাপা থাকে না। অর্পা আপুর সাথে যা হয়েছে তার সবকিছুই একদিন সবার সামনে আসবে। সবাই একদিন সত্যটা জানবে, দেখে নিয়েন। জানো ফাতেমা, যারা অর্পাকে তারা চিহ্ন ন করেছে তাদের আমি আইনের হাতে তুলে দিতে চাই না, নিজের হাতে তাদের শাস্তি দিতে চাই। তারা ভীষণ জঘন্য মানুষ। তারা যে শুধু অর্পাকেই তারা চিহ্ন রেছ তাই না। তারা আরও অনেক অন্যায় করেছে। এটা এমন এক চক্র যারা দেশের হাজার হাজার নারীকে বিদেশে পাচার করে, এমনকি অনেক শিশুকে। তুমি ভাবতে পারছো কতটা জঘন্য এরা। আর এই সবকিছুর আড়ালে আছে মিস্টার এক্স নামের একজন, যাকে কেউ কখনো দেখেনি, কেউ তার ব্যাপারে কিছু জানে না। অথচ সেই পর্দার আড়ালে এত জঘন্য কাজ করে বেড়াচ্ছে। ফাতেমা নুহাশের সব কথা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। তবে ফাতেমা শুধু আরও একজন তাদের সব কথা আড়াল থেকে শোনে। যারা তারা বুঝতেও পারে না। সঠিক সময় ছাটি সরে যায়।